দর্শক আপনারা এরই মধ্যে জেনেছেন যুক্তরাজ্যের লন্ডনে ১২ই সেপ্টেম্বর তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে এবং ২২শে সেপ্টেম্বর আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হলো নিউ ইয়র্কে। ডিম ছুঁড়ে মারা শুধু নয়, এরকম রাজনীতিতে হিংসা প্রতিহিংসার ঘটনা পাল্টাপাল্টি ঘটছে। আ এগুলো আসলে কি বার্তা দেয় সেটি আমাদের আজকের আলোচনার বিষয়। আমাদের সঙ্গে আলোচক হিসেবে আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এসব নিয়ে আমাদের প্রথম আলোর আজকের বার্তা কক্ষে স্বাগত জানাচ্ছি আমি শামসুজ্জোহা। দর্শক, বার্তা কক্ষের আজকের আলোচনার বিষয় রাজনীতিতে হিংসা, প্রতিহিংসা এবং অতিথি আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো যে দুটি তথ্য দিয়ে আমি শুরু করেছি সেটিই আমি বলছি যে পরপর দুজন ছাত্র উপদেষ্টার বিষয়ে আমরা দেখলাম যে একই রকম হেনস্থার বিষয়, একরকম বলা যায় যে ডিম ছুঁড়ে মারা। একজন লন্ডনে, একজন নিউ ইয়র্কে। দেশের বাইরে গুরুত্বপূর্ণ দুটি জায়গায় যেখানে বাঙালি অনেক বসবাস করেন। আ সেখানে এইটি আসলে কি ধরনের প্রতিশোধের রাজনীতিতে আমরা ঢুকলাম? নাকি হিংসার এই বিষয়টিকে আপনি কিভাবে বিবেচনা করছেন এবং কেন বারবার এটি ঘটছে? ধন্যবাদ জোহা। না, এটা স্বাভাবিক। আওয়ামী লীগ তো একটা প্রতিশোধ পরায়ণ বা তাদের একটা প্রতিশোধ না ঠিক, তারা হয়তো এখন মনে করতে পারে কিছু একটা করলেই তাদের রাজনীতির জন্য এটা একটা পজিটিভ দিক। তো সেটা তো তারা করেছে, করবে এবং আ এটা তো একটা ট্রেন্ড ছিল আগে থেকেও। দুটো একটা ফেনোমেনা আমরা দেখি। একটা হচ্ছে যে আপনার আগে যখন হয়েছে যে শেখ হাসিনা কোথাও গিয়েছে, তখন বিএনপির লোকেরা প্রোটেস্ট করত। কারণ হয়েছে কি, দেশে তো আমরা ওই ধরনের প্রোটেস্ট করতে পারতাম না, কাছে গিয়ে অত কাছে গিয়ে প্রোটেস্ট করার। আমাদের দেশে তো যদিও ইউনূসের প্রটোকলটা বড় থাকে। যদিও ডক্টর ইউনূসের টাইমে আমরা দেখছি যে না, একেবারে কাছে গিয়ে প্রোটেস্ট করা যাচ্ছে। এর আগে তো এটা সুযোগ ছিল না। তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বিএনপির লোকেরা বা জামাতের লোকেরা বা আরো গ্রেটার ইয়েতে অনেক জায়গায় লন্ডনে দেখা যাচ্ছে কালো পতাকা দেখানো হয়েছে, ইভেন জুতা ছুঁড়ে মারা হয়েছে, এ ধরনের ঘটনা ঘটেছে। তো তখন আমাদের কাছে কিন্তু ভালোই লেগেছে যে না, একটা প্রতিবাদ তো আমরা একটা করতে পারছি, একটা প্রোটেস্ট করতে পারছি, বিষয়টা ছিল। এখন যেটা হয়েছে যে আওয়ামী লীগ সেটারই একটা পুনরাবৃত্তি বা প্রতিশোধ বা সেটাকে তারা হয়তো করে নিচ্ছে। এখন কথা হচ্ছে যে এইটা এর মধ্যে আমরা ঢাকায়ও কিছু ঘটনা দেখেছি যে কোর্টে, আদালতে, বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে। ফলে আওয়ামী লীগের লোকদের কিন্তু একটা যুক্তি তারা দেখাচ্ছে যে তোমরা আমাদেরকে দেখাইছো জায়গা মতো, আমরাও এখানে দেখাইছি। একদম পাল্টাপাল্টি একটা দৃশ্য আছে। আরেকটা বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে এটার সাথে নতুন করে যুক্ত হয়েছে যেটা যে অশ্রাব্য গালিগালাজ, নোংরা কথাবার্তা, তারপর নতুন করে যুক্ত হয়েছে ডিম ছুঁড়ে মারা। আর ছুঁড়ে মারা। গালিগালাজটা ভিডিও থাকার কারণে আরো স্পষ্ট শোনা যাচ্ছে আরো এখন। স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ। এখন মুশকিলে পড়েছে আমাদের এই মাঝখানে যারা কিছু সুশীল অংশ আছে, যারা এতদিন এগুলোকে মব-টব বলে নানাভাবে তারা প্রশ্নবিদ্ধ করেছে। তারা কিন্তু এখন বলছে যে এটা কি মব না, এটা প্রতিবাদ। বা এর আগে যখন মবকে সামনে আনা হয়েছিল তখন কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বা সরকারের কোনো একটা অংশ থেকে বলা হয়েছিল যে এগুলা তো আসলে মব না, এগুলো এক ধরনের প্রেশার গ্রুপ, প্রতিবাদ, প্রেশার গ্রুপ ইত্যাদি বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনার বিরুদ্ধে প্রতিবাদ কতটুকু করতে পারবো? আমি আপনার সামনে দাঁড়িয়ে প্লেকার্ড দেখাতে পারবো, আপনার সামনে স্লোগান দিলাম, আপনার সামনে কালো পতাকা দিয়ে প্রতিবাদ করলাম। আচ্ছা, বিদেশের মাটিতে ধরেন আক্তার হোসেনকে একেবারে আরো খারাপভাবে নাজেহাল করা হলো, এটার ইম্প্যাক্ট কি হবে আমাদের দেশে? এটা তো কিছু ইম্প্যাক্ট হবে না। বিদেশের মাটিতে আপনি একটা মানে প্রতিবাদ করছেন, আপনি আপনার বক্তব্যটা দিচ্ছেন, এটাই যথেষ্ট ছিল। যেহেতু ওনারা গায়ে হাত দিয়েছেন, ডিম মেরেছেন, এটা কিন্তু একটা কনসিকুয়েন্স। এটা আবার একটা পাল্টে যেটা কিন্তু একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে আপনি জেনে থাকবেন যে ডিম মারা বা খাবার ছুঁড়ে মারা এই জিনিসটা বা কোনো ক্ষেত্রে টমেটো ছুঁড়ে মারা, পাকা টমেটো ছুঁড়ে মারা, এটা কিন্তু পশ্চিমা দেশগুলোতে একটা অনেক দীর্ঘদিনের একটা কালচার এবং রাজনৈতিক প্রতিবাদ। এটাকে সফট একটা প্রতিবাদ হিসেবে দেখা হয়। এবং সেই জন্য বড় কোনো ঝামেলায় তাদেরকে পড়তে হয় না। না, আপনার তো খেয়াল থাকার কথা যে প্রেসিডেন্ট বুশকে যে জুতা ছুঁড়ে মেরেছিল একজন সাংবাদিক, এটা সম্ভবত ওয়েস্টে কোনো না কোনো ফর্মে এটাকে খুবই প্রতিবাদের চরম একটা মাত্রা বা প্রতিবাদের একটা চূড়ান্ত জায়গা হিসেবে দেখানো হয়। তো এই জন্য
আমি এই বিষয়টাকে এভাবেই দেখি যে এটা আমাদের পাল্টাপাল্টিরও একটা জায়গা দেখি, আওয়ামী লীগের জায়গা থেকে দেখি অর্থাৎ আপনি খুব একটা পজিটিভিটিকে দেখছেন না, এটা তো কেউই দেখতে পারবে না, সেটা স্পষ্ট। আমি একটু যদি যোগ করি, সেটি হচ্ছে যারা এখানে আক্রমণ করেছে তাদের বিএনপির কর্মী আক্তার হোসেনকে যখন মারে, তাদেরকে ভিডিওর মধ্যে যাদেরকে দেখা গেছে, তাদের যুবলীগের মিজানুর রহমান, তাকে গ্রেপ্তারও করা হয় এবং পরবর্তীতে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে একদিন পরে। ছেড়ে দেওয়া হয়েছে এবং দেখলাম তার সাথে শেখ হাসিনা কথা বলছেন এই মোবাইলে। এই সমস্ত সোশ্যাল মিডিয়ার কারণে সবাই জেনে যাচ্ছে সবকিছু। কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে, সেটি জাহিদ হাসান, যিনি আওয়ামী লীগের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে সবসময় তাকে দেখা যায়। শরীয়তপুরের, বাংলাদেশের শরীয়তপুরের নড়িয়ায় চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রাম, সেখানে তার বাড়ি। সেখানে আজকে আবার ডিম ছোড়া হয়েছে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। তো নিউ ইয়র্কে ডিম ছোড়া হলো, যাদেরকে ভিডিওতে দেখা গেল তাদেরকে ধরে আবার বাংলাদেশে। এটা আরো বড় হচ্ছে এবং এটা হিংসা, আসলে আরো বেশি হিংসা টেনে নিয়ে আসছে কিনা, বা প্রতিহিংসা বলা যায়। হ্যাঁ, আমি তো এবং আপনাকে এটা বললাম, পরম্পরাটা কোথায়? শেষটা বললাম যে কোথায়? এটার শেষ টানাটা খুব কঠিন। কারণ ওই যে বললাম যে যখন আমরা ডিম মারছি আরেকজনকে, তখন আমার কাছে মনে হচ্ছে এটা রাজনৈতিক কর্মসূচি। আর আমাকে যখন কেউ ডিম মারছে, তখন আমি এটাকে মব আকারে দেখছি কিনা। সুতরাং এটা সত্য যে আমি এই জিনিসটা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আজকে আমাকে সুযোগ পেয়ে অপমান করলেন, সুযোগ তো আমারও হাতে আসবে। বা আপনি নিউ ইয়র্কে সুযোগ পেলেন, মির্জা ফখরুলকে বা আক্তারকে করে পারলেন, কিন্তু এখন যখন আপনার বাড়িতে আক্রমণ হচ্ছে বা আপনার বাড়িতে গিয়ে ডিম মারছে, তখন আপনি আবার বলছেন যে এটা তো এক ধরনের কাপুরুষতা, তাই না? আমরা বিষয়টাকে যেভাবে দেখি যে দেখেন এই পাল্টাপাল্টিটাও ভুল, আর ওখানে আপনি যেটা করেছেন সেটাও ভুল। আওয়ামী লীগ যদি সেখানে শুধু সিম্পল প্রোটেস্ট করতো, এটার একটা কাউন্টার জায়গায় যেত না, একটা ট্রেন্ড সেট হতে পারতো, বা আওয়ামী লীগ বলতে পারতো যে তোমরা আমাদের সাথে খারাপও করেছো, আমরা এই খারাপটা করি নাই, ভালোভাবে করেছি। আজকে যারা ডিম না মেরে তারা যদি সেখানে এসে বলতো যে অমুকের আমরা বিচার চাই ইত্যাদি ইত্যাদি, তাহলে দেখা যেত যে আপনি আমার বিরুদ্ধে যা করেছেন আমি আপনার থেকে কম করে সেটাকে একটা পজিটিভ ট্রেন্ডে নিয়ে গেছি। শুনতে খুবই ভালো শোনাচ্ছে মঞ্জু ভাই, কিন্তু আমার মনে হয় যে এটাকে এভাবে দেখেন কিনা, যে মাত্র কিছুদিন আগে এই গভর্নমেন্ট আসার পরেই বেশ কিছু ঘটনা ঘটেছে। তখন আদালত পাড়ায়, মানে আদালত পাড়া বলতে আমি আদালতের যখন নিয়ে আসা হয়, নিয়ে আদালতে তোলা হবে আসামিদের, তাদের অনেককে ডিম ছুঁড়ে মারা হয়েছে এবং আরো অনেক রকম হেনস্থা করা হয়েছে, জুতা ছুঁড়ে মারা হয়েছে। তখনও কিন্তু এক ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটা কিন্তু দেশের মাটিতেই, এবং আদালত অত্যন্ত সেন্সিটিভ জায়গা, এটা তো মানে সবাই জানেন। সেখানে এই ধরনের ঘটনা তো ঘটেছে। না শুধু তা না, ওই যে আপনার সেটার প্রতিশোধ মনে হয় কিনা কোনোভাবে আপনার কাছে? একজন প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার একজনকে জুতার মালা পরানো হয়েছিল, ঘটনা হয়েছে। কুমিল্লায় একজন নেতাকে করা হয়েছে। এখন কথা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে জনগণের ক্ষোভের একটা মাত্রা আছে, এটা সত্য কথা, কিন্তু কথা হচ্ছে আপনার ক্ষোভকে তো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আপনার যেহেতু পুলিশ আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আপনি তো কারো গায়ের উপরে গিয়ে ডিম ছুঁড়ে মারলে এটা কিন্তু লিমিট ক্রস করা হয়। হ্যাঁ, এই যে যেটা আদালতে হয়েছে, তখনও কিন্তু এই জিনিসগুলোকে আমরা প্রতিবাদ করেছিলাম। সাবের হোসেন চৌধুরী, আমরা প্রতিবাদ করেছিলাম যে দেখেন দীপুমণি, পুলিশের কাস্টাডিতে যেহেতু সে আছে, হ্যাঁ, পুলিশের কাস্টাডিতে যেহেতু আছে, এটা কিন্তু আমাদের জন্য পজিটিভ হয় নাই, নেগেটিভই হয়েছে। এখন ওই যে আপনাকে যেটা বললাম যে আওয়ামী লীগ তো এটার প্রতিশোধ আকারে করছে। এখন আওয়ামী লীগ যখন প্রতিশোধ আকারে করছে, আবার তার প্রতিশোধ আকারে যখন এখানে শরীয়তপুরে হচ্ছে, তখন এটার কনসিকুয়েন্স, আজকে অনেক ছাত্রলীগের ছেলেপেলেকে গ্রেফতার করা হয়েছে, আমি যতটুকু শুনেছি, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদেরকে ধরে করা হয়েছে। ঝটিকা মিছিলের জন্য 244 জনকে গ্রেফতার করা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু একটা রিকনসিলিয়েশন প্রসেসের দিকে যেতেই পারছি না। সাধারণত কি হয়, আপনি দেখবেন আমাদের যখন মুক্তিযুদ্ধের সময় এত বড় ঘটনা ঘটেছিল, এত বড় যুদ্ধোত্তর পরিস্থিতি হয়েছিল, তখনও কিন্তু দেশকে শান্ত জায়গায় এনে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। আপনি যদি আমাদের ধর্মীয় জায়গাও দেখেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, তখনও উনি কিন্তু একটা পরিস্থিতিতে এসে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে একটা সুযোগ দিয়েছিলেন। আমরা বাংলাদেশে যে এরকম একটা পরিস্থিতিতে যাব, সেই সুযোগটাও পাচ্ছি না, এবং এর পেছনে আমি প্রধানতম আওয়ামী লীগকে দায়ী করবো এই জন্য যে তাদের দিক থেকে কোনো ধরনের নমনীয়তার কোনো লক্ষণ নাই। দেখেন আপনি এখন যদি আমি এই প্রশ্নটা করি, এই জায়গাটা, সেটা সহজ জবাব দেন যে তারা এই মুহূর্তে দেশের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, আর ছাত্রলীগ হচ্ছে নিষিদ্ধ পুরোই, তো মানে সিদ্ধান্ত যেটি রাষ্ট্রীয়, যে কারণে দেশের বাইরে তারা সুযোগ আছে, তারা করছে এবং তারা এটাকে কর্মসূচি মনে করছে তাদের পক্ষ থেকে। না, এটা তো ঠিক আছে,
এটা তো ধরেন আমি যেটা আপনাকে বললাম, বিএনপির লোকেরাও তো করেছে। যখন যখন শেখ হাসিনা লন্ডন গিয়েছেন, নিউ ইয়র্ক গিয়েছেন, কর্মসূচি যেখানে করেছেন যেখানে তারা, সুযোগ হ্যাঁ। ছিল তারা কর্মসূচি করেছেন। দেশে যেহেতু কর্মসূচি করতে পারছেন না, দেশে তো শেখ হাসিনা যখন এয়ারপোর্টে এসে নামে, সেখানে তো প্রতিবাদ করা যায় নাই, না। কাছেও যাওয়া যায় নাই। জি। ওখানে যেহেতু যাওয়া যাচ্ছে, সুতরাং এই সুযোগটা তারা নিয়েছেন। এটা রাজনৈতিক দলগুলো নিবে। কথা হচ্ছে আপনি যখন কিছু নিবেন, আপনাকেও মনে রাখতে হবে আপনার প্রতিপক্ষ সেই সুযোগটা, পাল্টা সুযোগ আপনার সেটাই ঘটেছে। সেটাই ঘটেছে। এখন এইটার সমাধান কোথায় হবে? সমাধান দুইটা। একটা হচ্ছে যে তুমি আমাকে যত দেখাবা, ওই যে আমি দেখলাম যে ছাত্রলীগের এক সাবেক নেতা বলেছে, তোমরা আমাদেরকে বাংলাদেশে থাকতে দিচ্ছ না, দোজক বানায় রাখছো, আমরা সারা দুনিয়া তোমাদের দোজক বানাই দেব। ঠিক আছে? এখন সারা দুনিয়ায় তুমি দোজক বানাবা, ওরাও যদি বলে যে আমরাও দোজক বানাই দেব, সারা দুনিয়ায় লোক তো সবারই আছে, ঠিক না? কালকে যেমন বিএনপির লোকরা তো ছিল, তাহলে মানে কি হিংসা প্রতিহিংসা অতিহিংসা চলতেই থাকবে? চলতে থাকবে, কিন্তু হিংসা প্রতিহিংসা কোথাও না কোথাও নিয়ে থামবে। কেন থামবে? এটা থেমেছেও। বাংলাদেশে যতবার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছে না, বাংলাদেশে গলা কাটার রাজনীতি, শান্তি বাহিনীর সংঘাত হয়েছে না, সমাধান হয়েছে কিসে? একটা চুক্তির মধ্যে দিয়ে, শান্তির মধ্যে দিয়ে তো হয়েছে। সেটা কি এক্সপেক্ট করছেন আপনি? অবশ্যই সেটা হতে হবে, আমরা তো সেটা এক্সপেক্ট করছি। যেমন আমরা বারবার বলছি যে আওয়ামী লীগকে একটা বিচারিক প্রক্রিয়ায় নিতে হবে, সেটার মধ্যে যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, যারা অপরাধী না নিশ্চয়ই তাদেরকে এক ধরনের রিকনসিলিয়েশনের মুজিবুর রহমান মঞ্জু, আমি এবারে একটু ভিন্ন একটা জায়গায় অ্যাঙ্গেল থেকে একটা জিনিস জানতে চাই। সেটি হচ্ছে যে এখন থেকে মাত্র বছরখানেক আগে পরিবেশটা এরকম ছিল, আমাদের যারা ছাত্র মানে নেতৃত্ব দিয়েছে যারা গণঅভ্যুত্থানে, তাদের এক ধরনের যে গ্রহণযোগ্যতা সার্বিক সব জায়গায় গেলে, সেটি আপনার কাছে কিছু মনে হয় যে আগের মতো আছে? এই এক বছরের মধ্যে এত বদলে গেল কারণ? বিশেষ করে এই যে দুটি ঘটনা আমরা 12ই সেপ্টেম্বর লন্ডন এবং 22শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে দুজন কে যে হেনস্থা করা হলো, তারা কিন্তু শুধু এনসিপি এবং ছাত্র উপদেষ্টা একজন এনসিপির সেক্রেটারি, এদের যে তো আসলে সবার গ্রহণযোগ্যতা, অন্তত এদের প্রতি একটা অনার থাকার কথা ছিল, সেটি মানে তলানিতে কেন? এখানে আমি অবশ্য একটু ভিন্নভাবে দেখি। প্রথম কথা হচ্ছে যে এটাকে এনসিপি কে টার্গেট করা হয়েছে, এটা আমি মনে করি না। আচ্ছা। বা আবার এনসিপির প্রতি একটু এক্সট্রা ক্ষোভ আছে, সেটাও একটা ছোট বিষয় আছে। কারণ দেখেন, জামাতের নেতারা, বিএনপির নেতারা বা এনসিপির নেতারা বা আমরা তো ইন্ডিভিজুয়ালি বিদেশ যাচ্ছি টুকটাক। তো আমাদেরকে যাওয়ার পরে তো কোথাও এয়ারপোর্টে হ্যারাসমেন্ট করেছে বা আমাদের জন্য একটা কাউন্টার প্রোটেস্ট করেছে। আজকে একই কথা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। বিএনপির মহাসচিব সেখানে ছিলেন, তার উপরে হামলার কথাটা কোনো গণমাধ্যমে আসলে বিএনপির পক্ষ থেকে, ঢাকা থেকে বলা হয়েছে যে উনি সজ্জন, উনার উপরে আসলে এই ধরনের আমরা দেখিনি। এই ধরনের বিষয় আমি যেটা মনে করছি আর কি, আমরা দেখি নাই যে বিএনপির মহাসচিব তো কয়েকদিন আগে সিঙ্গাপুরে গেলেন, আসলেন, উনাকে তো সেখানে সিঙ্গাপুরে তো অনেক বাংলাদেশি অনেক বাঙালি আছে, ঠিক আছে? কেউ তো সামান্য প্রোটেস্ট করতে বা একটা কমেন্ট পাস করতেও দেখি নাই। তাহলে দেখা যাচ্ছে ক্ষোভটা বা প্রোটেস্ট অ্যাকচুয়ালি সরকারের বিরুদ্ধে, ঠিক আছে? এর আগে আসিফ নজরুল সাহেবের বিরুদ্ধে বা দেশের বাইরে যে মাহফুজকে যদি আপনি সরকার হিসেবে দেখেন, তাহলে সরকারের বিরুদ্ধে। তাহলে এখন দেখেন, অনেকে বলছে যে প্রফেসর ইউনূস কিন্তু একটা বুদ্ধিমানের কাজ করেছেন, তিনি রাজনৈতিক নেতাদেরকে সাথে নিয়ে গেছেন। আগে যেটা হয়েছে যে যখন আওয়ামী লীগের লোকেরা বাধা দিয়েছে বা প্রতিবাদ করেছে, তখন অন্য কোনো পাল্টা প্রতিবাদ আসে নাই। তো এবার হয়তো আমাদের সরকার মহাশয় মনে করেছেন যে এবারে যদি কোনো ধরনের আসে, তাহলে এই যে বিএনপি, জামাত, এনসিপি নেতৃবৃন্দের কারণেই ওখানে থাকবে, এবং হয়েছেও তাই। জামাতের কিন্তু একটা ভালো উপস্থিতি সেখানে ছিল, বিএনপিরও ভালো উপস্থিতি ছিল, কিন্তু সামহাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং বা গ্যাপের কারণে তারা টাইম মতো সেখানে পৌঁছায় না বা তারা আগেই চলে আসছে, এ ধরনের কি একটা যেন ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার এই পাল্টাপাল্টির জায়গায় রাজনৈতিক দলগুলোকে কি ইচ্ছা করে নিয়ে গেল, নাকি সরকার একটা বুদ্ধিমানের কাজ করলো, নাকি সরকার এমন কাজ করলো যেটার মাধ্যমে ঘটনাটা ঘটে গেল? ক্ষোভটা টার্ন করে গেল এদের দিকে, আর ওদিক দিয়ে প্রফেসর ইউনূস এবং তার তারপরে তো একটা জায়গায় তো গিয়ে প্রোটেস্টের শিকার হয়েছেন, তাই না? তো সুতরাং আমি যেটা মনে করি, সরকার এখানে একটা ক্যামোফ্লেজ করেছে যে তারা রাজনৈতিক নেতারা একদিকে গিয়েছেন, তারা একদিকে গিয়েছেন, ফলে আওয়ামী লীগের লোক হয়তো কম ছিল, তারা আর কনসেন্ট্রেশন করেছেন এদিকে। এখন আপনি এখানে প্রশ্ন করতে পারেন, এখানে কি বিএনপির প্রতি ক্ষোভ,
এনসিপির প্রতি ক্ষোভ, জামাতের প্রতি ক্ষোভের মধ্যে কোনো তারতম্য ছিল কিনা? হ্যাঁ, তারতম্য ছিল। কারণ যেভাবে আপনার টার্গেট করা হয়েছে আক্তারকে, সেভাবে টার্গেট কিন্তু অন্যদের দিকে দেখা যায় নাই। এখন আরেকটা হতে পারে যে জামাতের লোক বেশি ছিল বলে সাহস করে নাই, এটা একটা ব্যাখ্যা হতে পারে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেশি হলেও যত সংখ্যায় ছিল তাতে আমার মনে হয় না যে সে কথাটা ধোপে টিকবে। আমার মনে হয় যে তাদের ক্ষোভটা এনসিপির প্রতি বেশি দৃশ্যমান হয়েছে। এনসিপির প্রতি দৃশ্যমান হয়েছে এবং বিশেষ করে ডাক্তার জারাকে যে ধরনের অপমানসূলক, মানে খুবই মানে অশালীন কথাবার্তা বলা হয়েছে, এটা তো খুবই দুর্ভাগ্য এবং দুঃখজনক। এখন প্রশ্ন হচ্ছে যে জোহা, এইটা আমি যদি নিরপেক্ষ জায়গা থেকে দেখি, আমি যদি দেখি যে আপনি যখন আমার সাথে একটা আচরণ করবেন, আপনার দৃষ্টিতে সেটা ন্যায্য, আমার দৃষ্টিতে সেটা ন্যায্য নাও হতে পারে। সুতরাং এই পাল্টাপাল্টির জায়গাটায় আমাদেরকে বুঝতে হবে। এবং আমি এটা সমর্থন করি না যে ওখানে যারা করেছে, ওই যে একটা বলে না, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে। সুতরাং আওয়ামী লীগ সেখানে যেটা করেছে, এর পাল্টাপাল্টি আমরা যদি এখানে করি, সেটা কিন্তু একটা রেশ থেকে যাবে। সুতরাং আমি এটা করার পক্ষপাতী না। সেই ঘটনাও ঘটেছে, বাট আরেকটি বিষয়, এই প্রশ্নটা এখনই করে ফেলতে চাই, সেটি হলো যে এনসিপির পক্ষ থেকে ঢাকায় যখন প্রতিবাদ জানানো হলো গতকালকে, তখন আরেকটি বিষয় সামনে নিয়ে আসা হলো যে বাংলাদেশের যে সমস্ত কর্মকর্তা সেখানে কর্মরত আছেন, তারা আসলে এটিকে হ্যান্ডেল করতে পারেনি বা তারা ব্যবস্থা নিতে পারেনি, তাদেরও শাস্তি হওয়া দরকার। তাদের এখানে এটা খুবই সুস্পষ্ট, তাদের ব্যর্থতা আছে, তাদের ফেলিওর আছে। আমি ডিটেইল ঘটনাগুলো আস্তে আস্তে জানা যাচ্ছে। বাস্তবে যে ঘটনাটা জেনেছি সেটা হচ্ছে আক্তারকে তারা মানে আক্তারের ইমিগ্রেশনে একটু লেট হয়েছে। আচ্ছা। তো আক্তারের জন্য বাকি 4 জন নেতা যারা ছিলেন তারা ওয়েট করেছিলেন। ফলে এখানে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। এই 1 ঘন্টার মধ্যে বিএনপির লোকরা ভেবেছেন মির্জা ফখরুল ইসলাম অন্য ওই ডক্টর ইউনূসের সাথে বেরিয়ে গেছেন, ফলে তারা ওইদিকে মুভ করেছেন। এখানে ওনারা যখন আক্তারকে নিয়ে বের হচ্ছিলেন, এখানে একটা ফেলিউর আছে, সেটা হচ্ছে যে ওনাদের 5 জনের জন্য একটা গাড়ি দেওয়া হয়েছে। আচ্ছা। তো ওনারা ভিভিআইপি প্রটোকলে পান, ওনারা সিনিয়র নেতা, ওনাদের 5 জনের জন্য একটা গাড়ি কেন হবে? তাহলে দেখা যেত যে এই সমস্যাটা হয়তো হতেও পারতো না, কারণ ওনারা প্রপার প্রটোকলে বেরোতে পারতেন। তো প্রটোকলও এখানে ডিভাইডেড হয়ে গেছে। অ্যান্ড দেন একটা ভুল হয়েছে আরেকটা, যেটা আমার কাছে মনে হয়েছে, ওই 8 নাম্বার টার্মিনালে শুধু জামাতের লোকেরা উপস্থিত ছিল, আর বিএনপির লোকেরা আর এনসিপির লোকেরা সেখানে পৌঁছাতে পারে নাই, যে কোনো কমিউনিকেশন গ্যাপের কারণে হোক। তো ওখানে যখন জামাতের লোকেরা ছিল, তারা জামাতের নামে স্লোগান দিচ্ছিল। তো সেখানে মির্জা ফখরুল সাহেব, এনসিপির নেতৃবৃন্দ, তারা তো একটু বিব্রত হওয়ার কথা। ফলে দেখা যাচ্ছে ওনারা কোনো না কোনো কারণে জামাতের লোকরা পেছনে দাঁড়িয়ে ওনাদেরকে আগে জায়গা দিয়েছেন যাওয়ার জন্য। বা হয়তো বা মির্জা ফখরুল সাহেবও চিন্তা করেছেন যে জামাতের লোকদের সাথে আমরা না দাঁড়িয়ে, ওরা যেহেতু ওদের নেতাদের নামে স্লোগান দিচ্ছে, আমরা আলাদা করে বের হয়ে যাই। সেখানে আমরা দেখলাম যে জামাতের লোকেরা পেছনে দাঁড়িয়েছিলেন, তারাও চেয়েছেন যে ঠিক আছে, মির্জা ফখরুল সাহেব যেহেতু আগে যাচ্ছেন, আক্তাররা যাচ্ছেন, তারা আগে দিয়ে বেরিয়েছেন এবং তারা কিন্তু তোপের মুখে পড়েছেন। আর জামাতের লোকেরা পরে আলাদা করে বের হয়েছেন। ফলে তাদেরকে অ্যাপারেন্টলি মনে হয়েছে যে ক্ষোভটা প্রধানত আক্তার, দ্বিতীয়ত মির্জা ফখরুল সাহেবের উপর পড়েছে, আর জামাত এই ফাঁকে তাদের উপর আর পড়ার সুযোগটা পায় নাই। এখন কথা হচ্ছে আমরা এগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাগ করে করে একটা বিভেদের জায়গায় দেখবো কিনা। আমরা দেখবো কয়েকটা ফেলিওর, এবং এখানে শিক্ষার জায়গা আছে। দেখেন, আপনারা গেলেন ফ্লাইটে একসাথে, নামলেনও ফ্লাইটে একসাথে, এবং ইমিগ্রেশনে অপেক্ষাও করলেন, তাহলে বের হওয়ার সময় আপনারা একটার সাথে বের হলেন না কেন? যদি ঐক্যবদ্ধভাবে বের হতেন, হয়তো মনে হতে পারতো যে আপনারা জামাতের প্রোটোকল নিয়ে বের হচ্ছেন, কিন্তু এই ধরনের ঘটনাটা হয়তো ঘটতে পারতো না, আবার ভয়াবহ ঘটনাও ঘটে যেতে পারতো, মারামারি হয়ে যেতে পারতো। আমার ধারণা, যখন এদের সংখ্যা বেশি থাকতো, একেবারে গায়ের কাছে এসে ডিম মারা, হাত দেয়া, প্রতিহিংসাটা থাকতো, হয়তো টেকনিক্যালি এটাকে এড়ানো যেত, সেই কথাটা বলছি। এখানে একটা জিনিস পরিষ্কার, ঐক্যটা যে এখনো দরকার, যেটা আমরা ভুল করেছি। আমরা মনে করেছি যে হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, শত্রু শেষ, আমরা এখন নিজেরা মারামারি করি। এই বিষয়গুলো আসলে ভুলের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে আমরা প্রতিহিংসা থেকে বেরোতে পারিনি। ফাইনালি এটি তো মানে দৃশ্যমান, একেবারে স্পষ্ট। প্রতিহিংসা থেকে বের হতে না পারলে কারোই রক্ষা নাই। মুজিবুর রহমান মঞ্জু, আমরা আরেকটি আলোচনায় একটু যেতে চাই। সেটি হচ্ছে যে আমরা কয়েকদিন আগে দেখলাম সংবাদ এসেছে যে গণতন্ত্র মঞ্চের সঙ্গে 3টি দল আলাদা করে একসাথে একটা বৈঠক করেছে। 3টি আলাদা আলাদা দল, তার মধ্যে আপনার দলটি ছিল, এবি পার্টি, এই এনসিপি এবং আরেকটি গণ অধিকার পরিষদ, তাদের সাথে পরিষদ হচ্ছে। এখানে একটি খবর এসেছে যে কথা হচ্ছে যে মধ্যপন্থা অথবা বাম জোট বলে আসলে এখানে কিছু জোট হতে যাচ্ছে কিনা, যেটি আগামী নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে, বা অন্য কোনো আলোচনার মধ্যে আছে কিনা, বা আপনারা সম্মত হয়েছেন কিনা এর মধ্যে?
না, এখানে দুটো কথা আপনাকে একদম খোলামেলা ভাবে জি। বলি। প্রথমত যেটা হয়েছে যে আমরা যখন ঐকমত্য কমিশনে আমরা যখন বসি, তখন সেখানে এক ধরনের পোলারাইজেশন আমরা দেখতে পাই। একটা হচ্ছে বিএনপি বেসড একটা পোলারাইজেশন আছে। এবং হুম। এই জায়গাটা হচ্ছে কি, আমরা যখন সংস্কারের কিছু আলোচনা করি, বিএনপি জি। সবসময় সেখানে একটু হুম। নেগেটিভ একটা অ্যাটিটিউড বিএনপি হুম। থাকে। মানে বিষয়টা এমন যে আমরা হলাম বিরোধী দল, বিএনপি হলো সরকারি দল। এরকম এই একটা ধরনের একটা পোলারাইজেশন হুম। সেখানে দাঁড়িয়ে যায়। দুটো বিষয় নিয়ে কেয়ারটেকার সরকার জামাতকে কিভাবে দেখা যায় এখানে? মানে ওই যে বললাম না, যখন দেখা যাচ্ছে যে আপনার কথা আমার কথা মিলে যাচ্ছে, তখন একটা পোলারাইজেশন মনে হয় যে ওরা তো হুম। একই দিকে। এরকম একটা জায়গা এখানে দেখা গেছে যে কয়েকটা প্রশ্নে, একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের জি। সাংবিধানিক প্রশ্ন, আর হচ্ছে জুলাই সনদ প্রস্তুতির প্রশ্নে। হুম। তো তখন দেখা গেল যারা এটার পক্ষে, হুম। তাদের মধ্যে এক ধরনের আলোচনা শুরু হয়েছে যে আমরা এই জায়গাটায় একমত হয়ে আমরা ঐকমত্য কমিশনের ভূমিকা রাখতে পারি কিনা। এটার সাথে কিন্তু নির্বাচনী জোটের কোনো সম্পর্ক নাই। আচ্ছা। এই আলোচনাটার মধ্যেই এক ধরনের আলোচনা চলতে চলতে একটা প্রস্তাব আসলো যে আমরা একসাথে আন্দোলন করতে পারি কিনা। আচ্ছা। এই যখনই আন্দোলন করার প্রশ্ন আসলো, তখন এখানে আবার একটা এই আন্দোলন কি মানে যুগপৎ আন্দোলন নাকি একবার একটা জোট না, তৈরি করে সেই জোট প্রথমে থেকে এসেছে, আন্দোলন? প্রথমে প্রস্তাবটা এসেছে যে আমরা একসাথে আন্দোলন করতে পারি কিনা। আচ্ছা। তখন ওখানে আমরা বলেছি যে না, আমরা একসাথে আন্দোলন করার মতো মানে প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা মনে করছি না। আচ্ছা। কারণ ওখানে তো এক ধরনের আলোচনা চলছেই। হুম। দ্বিতীয়ত প্রস্তাব আসলো যে আমরা একটা যুগপৎ আন্দোলন করতে পারি কিনা। সেখানেও আমরা মনে করেছি যে এখন আলোচনার টেবিলে কাজ চলছে, আলোচনার টেবিলে আমরা এক ধরনের ডায়ালগ করছি, যুক্তিতর্ক দিচ্ছি। এখন আমরা যদি আন্দোলনে যাই, অ্যাপারেন্টলি মনে হবে আমরা আলোচনাটাকেই নষ্ট করছি, আলোচনাটাকে কাজে সেটাও বাদ। হুম। তো সেখানে এই ৩টা দল, সেখানে বেসিক্যালি ছিল ইসলামপন্থী ৫টা দল ছিল। জি। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন হুম। বাংলাদেশ, খেলাফত খেলাফত মজলিসের আন্দোলন, ২টা পার্ট এবং নেজাম নেজাম ইসলাম। ইসলাম পার্টি। হুম। আর আমরা মধ্যপন্থী ৩টা দল ছিলাম, সেখানে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার হুম। পরিষদ। তো আন্দোলন প্রশ্নে আমাদের দাবি কিন্তু প্রায় সিমিলারিটিজ জি, আছে জি। দাবির মধ্যে। আমরা ৩টা দল মনে করেছি যে এখনো আন্দোলনের পর্যায়ে যাওয়ার কথা আসে না, কিন্তু আমরা আমাদের দাবি আমরা জি। জানিয়ে রাখবো। এটা ছিল একটা প্রেক্ষাপট। তো মাঝখানে আমি একটু দেশের বাইরে গিয়েছিলাম। আসার পরে তখন আমাদের মধ্যে মনে হলো যে জামাত এবং বিএনপি অ্যাকচুয়ালি মানে ছোট্ট কিছু বিষয় নিয়ে কিন্তু একমত হতে পারছে না। হুম। তো আমরা ঐকমত্য কমিশনে যখন আলোচনা করলাম, ঐকমত্য কমিশন বলল যে একটু দেখেন না, সবাইকে নিয়ে একটু এবারে আপনারা। আমি এটা আমরা শেষের দিকে একটু সরাসরি প্রশ্ন করি। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে কিনা, নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবং তার পছন্দের কিছু দল নিয়ে একটি জোট বা একটি অংশ, পোলারাইজড যেটা আপনি বলছেন পোলারাইজেশন। আরেকদিকে হচ্ছে জামাত এবং তার পছন্দের এবং তার সিদ্ধান্তে যারা ঐক্যবদ্ধ বা একটা জোট করতে যাচ্ছে, অথবা তারা অন্য কোনো নাম দিয়ে কিছু একটা বলতে চাচ্ছে। এদিকে আ গণতন্ত্র মঞ্চের সাথে ৬ টি দল আছে। তার সাথে আপনারা যে ৩ টি দল। আমরা এবি পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং এনসিপি। এই ৩ টি দল সহ গণতন্ত্র মঞ্চ। আপনারা আসলে তাহলে ৯ টি দল হচ্ছে। এই ৯ টি দলের আরেকটি জোট যেটা নির্বাচন কেন্দ্রিক, এটা মানে ৯ এখন টা দল পর্যন্ত মিলে আলোচনায় আছে। আমরা সংস্কারের বিষয় মানে জুলাই সনদটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি হুম। এবং একটু ২ পক্ষের মধ্যে আলোচনা মিউচুয়াল যাইনি করা হোক যায় শেষ কিনা। পর্যন্ত, মানে এটা নির্বাচন নিয়ে একটা নির্বাচনের জোটের কথা অনেকে বলছে এবং হ্যাঁ। আমরা যে ভাবছি না তা না। আচ্ছা। আমরা চিন্তা করছি যে জামাত এবং বিএনপির মধ্যে আমরা যেহেতু এক ধরনের ট্র্যাডিশনাল অ্যান্ড ওল্ড অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি। হুম। হ্যাঁ? ওল্ড অ্যাপ্রোচ আমাদের মধ্যে নাই তা না। এনসিপির হুম। মধ্যেও যে ওল্ড অ্যাপ্রোচ নাই তা না, হুম। কিছুটা আছে। আমরা আলোচনাটা তুলতে চাচ্ছি এরকম যে এই ওল্ড অ্যাপ্রোচ এর বাইরে এসে নিউ অ্যাপ্রোচ এর একটা জোট যদি আমরা করতে পারি, এবং এটা যদি আমরা, যেমন আমরা দেখছি নানা জরিপের কথা যে বিএনপির এত ভাগ, তাহলে এই বিএনপি জামাতের বাইরে তো একটা ভোট আছে। হুম। সেই ভোটটা যে ফ্লোটিং ভোট, যেটা আমরা সবসময় দেখি, ফ্লোটিং ভোট কখনো বিএনপির দিকে যায়, কখনো আওয়ামী লীগের দিকে যায়। এখন অনেকের ধারণা যে ফ্লোটিং ভোট জামাতের দিকে যায় কিনা। হ্যাঁ, ফ্লোটিং ভোট যেকোনো দিকে যেতে পারে, হ্যাঁ। যেতে পারে। তো সেজন্য তো ফ্লোটিং। আমরা চিন্তা করছি একটা মধ্যবর্তী অ্যাপ্রোচ নিয়ে এবং জুলাই সনদটাকে সামনে রেখে আমরা একটা মধ্যবর্তী জোট করতে পারি কিনা। এটা জাস্ট এখনো আচ্ছা। ভাবনার পর্যায়ে আছে। আচ্ছা। তো এটা হয়তো সময় পের হলে আরো একটু ম্যাচিউরড হবে আরকি। অনেক ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় ধন্যবাদ, দেওয়ার অনেক জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আজকে অতিথি ছিলেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজকে রাজনীতির বিভিন্ন হিংসা প্রতিহিংসা, মানে ডিম ছোড়ার যে সংস্কৃতি, সেখানের ভেতরটা আসলে কি,
কে কি ভাবছেন দলগুলো, এবং একই সাথে সবশেষ আমরা আরো একটি জিনিস, বিএনপি এবং জামাতের বাইরে আরেকটি রাজনৈতিক জোট যেটি নির্বাচন কেন্দ্রিক হতে যাচ্ছে কিনা সেটি নিয়েও আমরা আলোচনা করেছি। এমন রাজনৈতিক আরো নানা দিক নিয়ে প্রথম আলো ধারাবাহিক আয়োজন বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথমআলো.com, প্রথম আলো ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।